সততার একটু সংজ্ঞা দিই। মানে দেখ, সততার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম, কিন্তু ডক্টর হুমায়ুন আজাদ বলেছেন অর্থনৈতিকভাবে তিনি বলেছেন যে সৎ সেই সৎ। এটা তার ভাষায়, অন্যান্য বিষয় তিনি আনেননি। তিনি বলেছেন অর্থনৈতিকভাবে যে সৎ সেই সৎ। যাই হোক, আমরা সেই সততার একজন সততার গল্প শুনবো। কে? আমার বাবার সততার গল্প, আপনার বাবার সততার গল্প কেউ শুনবে না, কিন্তু যখন একজন প্রধানমন্ত্রী সমমানের ব্যক্তির প্রেস সচিব তার সততা, তার বাবার সততার গল্প কে না শুনতে চাইবে? তাহলে একটু আসেন আমরা শুনি প্রেস সচিবের বাবার সততার গল্প। তিনি শফিকুল আলম, কি নাম? শফিকুল আলম। তিনি লিখেছেন, মাই লেট ড্যাড, a low-level audit and accounts officer, kept his honesty throughout his career. There are so many in the face of extreme poverty, many of my friends and colleagues started taking bribes to speed up. বুঝতে পারছেন তো? ইন দ্য ফেজ অফ এক্সট্রিম পোভার্টি, তারা এক্সট্রিম পোভার্টিতে ছিল। আমি অল্প অল্প করে মতিঝিল কলোনিতে তারা থাকতেন। মতিঝিল কলোনি হোম টু থাউজেন্ডস অফ লো লেভেল গভর্নমেন্ট অফিসিয়াল লাইক মাই ড্যাড। আচ্ছা, যাই হোক, আরে কোথায় যেন কি যেন বলতে, yet my father was an honest man all his life. For 15 years between 1971 and 1985, our family suffered. He was the only bread earner for a family of eight with all children studying in schools. বুঝতে পারছেন তো? Colleges and universities. To save pennies, he would walk miles to go to his office. For years, he had only one pairs of Punjabi and pajama sewn by my late mom. Even his tupis were made by my mother with leftover clothing. মানে যেগুলো ফেলে, leftover মানে ফেলে দিছে আর কি। He would use modest, আরো কি আছে? আচ্ছা, every time আল্লামা নাস্তিক, আল্লামা নোবেল লরিয়ট ইউনূস সাহেবের প্রেস সচিব শফিকুল আলমের আব্বা এত সৎ লোক, আমরা তাকে সেলুট করি। এত সৎ লোক অবশ্যই করব, যিনি 8 জন মানুষকে পালতেন একমাত্র আয় রোজগার দ্বারা। একেবারে তারা এক্সট্রিম পোভার্টিতে থাকতো, জীবনে কোনো ঘুষ খান নাই। সততার কত উদার তিনি। হেঁটে অফিসে যেতেন, হেঁটে আসতেন। এমনকি এই শফিকুল আলম তার আরেক, দেখলাম মতিঝিল কোন কলোনি না কি যেন, সেখানে ভাষণ দিতেছেন যে তার কষ্টের লাইফ, কিভাবে তারা 5 টাকা দেওয়ার ক্ষমতা ছিল না, আবেদন করতো যাতে এটা না দিতে হয়, ইত্যাদি ইত্যাদি বলছেন। এবং অনেক সৎ লোক তারা, এটা তিনি ভালো, সৎ হওয়া ভালো। আমি সৎ লোকদের অবশ্যই রেসপেক্ট করি। আমি শফিকুল আলমের 10 তারিখের পোস্টে তার বাবাকে, আবারও শোনেন, 10 তারিখের পোস্ট দেওয়া বাবা শফিকুল আলমের বাবাকে স্যালুট করলাম সততার জন্য। এই এতজন 5 ছেলে 1 মেয়েকে পড়ালেখা করিয়েছেন, কত কষ্ট করেছেন, তাকে তো স্যালুট দিতেই হবে, তাই না? অবশ্যই আমি স্যালুট করবো। এত কষ্ট করেছেন, হেঁটে এসেছেন, হেঁটে গিয়েছেন। কে? আবারও বলি, ইউনূসের, আমাদের এনজিওগ্রাম সরকারের মহামান্য সুদ্দেই মহাজন ইউনূসের প্রেস সচিবের গল্প করতেছি, ঠিক আছে? তার বাবা এত সৎ ছিলেন, শুধু এটাই বলেন নাই যে হযরত উমরের মতো একটা কাপড় ছিল, একটা পায়জামা, একটা পাঞ্জাবি ছিল। যাক, হযরত উমরের কাছাকাছি চলে গেছে, তার অন্তত 1 জোড়া ছিল। আর হযরত উমর, খলিফা উমরের তো একটা পাঞ্জাবি, একটা পায়জামা ছিল। যে গল্প, সেই গল্প মোটামুটি ওই গল্পটাই করা বাদ রাখছে যে আমার বাবার একটা পাঞ্জাবি আর একটা পায়জামা ছিল। এটা তিনি হয়তো কোনো কারণে করতে পারেন নাই। যাই হোক, তবে এত সৎ লোক, আমরা তাকে স্যালুট জানালাম। 10 তারিখের পোস্টের এই শফিকুল আলমের বাবা, সৎ বাবাকে স্যালুট দিলাম, কারণ তিনি এতগুলো মানুষকে পেলে পুষে বড় করেছেন, কোনোদিন ঘুষ খান নাই 1 টাকা। একেবারে এক্সট্রিম পভার্টি লেভেলে থাকতেন, মানে আমার চেয়ে নিচে ছিল। অন্তত এক্সট্রিম পভার্টি লেভেলে আমি ছিলাম না, ঠিক আছে? পভার্টি আমার আছে, এক্সট্রিমে যাইনি।
তিনি এক্সট্রিম বলেছেন, তার পোস্টে এখন লেখা আছে। মজার বিষয় হলো তিনি ইংরেজিতে লেখেন, আমি জানি না এটা তিনি কার জন্য লিখলেন, বাংলায় কেন লিখেন না তিনি। তিনি যেগুলো শেয়ার করেছেন, যেগুলো শেখ হাসিনার বদনাম, শেখ রেহানার বদনাম, টিউলিপ সিদ্দিকের বদনাম, সেগুলো দেখে বাংলা শেয়ার করছে। তার বেলা ইংরেজি লেখছে, ঘটনা কি? ইংরেজি লেখলে কি সাথে ওঠা যায়? যাই হোক, অন্য প্রসঙ্গ আসে। এইবার আসেন আপনার 16 তারিখের পোস্ট। নিজুম মজুমদার সুন্দর একটা কথা বলেছেন যে অপরাধী তার অপরাধের প্রমাণ রেখে দেয়। সে ভুলেই গিয়েছিল 10 তারিখে কি পোস্ট দিয়েছে, কারণ মিথ্যা তো। কারণ মিথ্যা আপনাকে, তবে এরা বুদ্ধিমান মনে রাখতে পারে, কিন্তু আমার মনে হয় লোকটা একটু কম বুদ্ধিমান, মানে তাই তিনি ভুলে গিয়েছিলেন। মাত্র 6 দিনের ব্যবধান তিনি আরেকটা পোস্ট দিয়ে ফেলেছেন ভুলে। কি পোস্ট দিয়েছেন সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। হ্যাঁ, তিনি আবার বলেন যে তাকে নাকি লোকজন শাহবাগে নাকি তাকে গণশত্রু বলে, তাই তিনি আবার ফিরে যেতে চান তার সেই মতিঝিল কলোনিতে, গরিব বাবার কলোনিতে তিনি চলে যেতে চান। ঠিক আছে, এখন ফরিদ ভাই আপনার ভক্ত, ধন্যবাদ ভাই। ভক্ত দেখে আমার ভয় করে, কারণ যদি ভক্তটা আপনি ওই মিজানুর রহমান আল আজহারীর মতন, তাহলে কিন্তু বিপদ। কারণ হ্যাঁ, বাজারে প্রচলিত আছে এই প্রেস সচিব জামাত শিবিরের প্রোডাক্ট, জনকণ্ঠের সাংবাদিক ফজলুল বারী নিষিদ্ধ, তা তো বটেই জামাত শিবিরের প্রোডাক্ট, কোনো সন্দেহ নাই। ডক্টর ইউনূস আমাকে প্রেস সচিব বানালে তো আমি হবো না, কারণ এরকম রাজাকারী আলবদরের কথা আমি বলতে পারবো না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। ওই প্রেস সচিব না, আমাকে মন্ত্রী বানালে আমি বলতে পারবো না। আমাকে যদি জামাত এবং ইউনূস যদি ডেকে নিয়ে মন্ত্রী বানায় বলে মুক্তিযুদ্ধের বিরোধিতা করো, বঙ্গবন্ধুর বিরোধিতা করো, মুক্তিযুদ্ধকে ছোট করো, প্রশ্নই আসে, লাথি মেরে দেবো এরকম পথকে, প্রশ্নই আসে না। 1000 কোটি টাকা দিলেও না, প্রশ্নই আসে না। যাই হোক, তো জামাত শিবির অবশ্যই প্রোডাক্ট তাই তো এখানে যাবেই। আর ইউনূস তো ওই লোককে নিয়োগ দিবে যে স্বাধীনতা বিরোধী, নিঃসন্দেহে যে মুক্তিযুদ্ধ বিরোধী লোক ছাড়া তো আর ইউনূসের প্রেস সচিব হতে পারে না, হওয়ার কথাও না, তাই না? ওকে, সেই জন্য ওই বারী সাহেব নিশ্চিত করেছেন, ওকে ধন্যবাদ। বারী সাহেব নিশ্চিত না করলেও আমরা অনুমান করতে পারি, তাই না? কারণ ইউনূস তো আর আমাকে প্রেস সচিব বানাবে না। ইউনূস সাহেব তো এত বোকা চোদা না যে শেখ ফরিদকে, যে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে প্রেস সচিব বানাবে। ঠিক আছে, যদিও হবো না, মন্ত্রী বানালেও হবো না। ঠিক আছে, ইউনূস যদি আমাকে মন্ত্রিত্বের জন্য রাখে তাও হবো না, প্রশ্নই আসে না। যাই হোক, যা বলছিলাম, তো প্রেস সচিব এবার একটু তার সৎ বাবার গল্পটা এটা শুনি। এবার তিনি লিখলেন, এই শফিকুল আলমী লিখলেন, সৎ পিতার পুত্র লিখলেন, তার বাবা তাকে 5 তলা বাড়ি দিয়ে গেছে। আমার ভাই মাঝে মাঝে বলে, ফরিদ ভাই আমার আপনি বালিশ দিয়ে আমাকে পিটান, বালিশ দিয়ে পিঠে মানে মেরে ফেলান, মানে কম দুঃখে এই কথা বলে। তো হাসিটা শুনেন, যার বাবার 2টা পাঞ্জাবি, যারা পোভার্টির এক্সট্রিম লেভেলে ছিল, লো লেভেল, তার মানে লয়ার ক্লাস, তার বাবা অফিসার, ওগুলো দরকার নাই কোন ক্লাসের, সে বলেছে তারা এক্সট্রিম পজিশনে ছিল, যার নাকি পায়ে হেঁটে আসতে হতো, রিক্সা উঠতে পারতো না, সিএনজি তো দূরের কথা, অটো দূরের কথা, ট্যাক্সি, ক্যাব, ট্যাক্সি, তখন তো ট্যাক্সি ছিল না, ক্যাব ছিল না, ওই গাড়ি তো ওঠা তো প্রশ্নই, তার জন্য স্বপ্ন ছিল, তারা ফি দিতে পারতো না। 5 ভাই 1 বোন, সেই শফিকুল আলমের বাবা 5 তলা বাড়ি কিভাবে পয়দা করলো? সিরা টুপির তল থেকে 5 তলা বাড়ি বাবা কেমনে বাড়াইলো? মিস্টার শফিকুল আলম, প্রেস সেক্রেটারি অফ মিস্টার ইউনূস। খুব মজা না গল্পটা? একটা সিনেমার মতো। সারা জীবন তিনি গল্প করলেন, তার বাবা কি কষ্টই না করছে, আমরা সেলিউট দিলাম না একটু আগে, কারণ ও তো 10 তারিখের পোস্ট পর্যন্ত অবশ্যই সেলিউট পাওয়ার যোগ্য। কিন্তু এই যে তারপরে তার ওই ব্যক্তি, একই ব্যক্তি যখন পোস্ট দেয়, আমার বাবা কিচ্ছু রেগে যায়, গরিব মানুষ 5 তলা বাড়ি রেগে গেছে, কোথায়? ঢাকা শহরে। শুনেছি উনি নাকি ময়মনসিংহের। হায় হায় হায়, আমার তো তার সৎ পিতার সততার গল্প শুনে ময়মনসিংহ হিসেবে, কারণ বৃহত্তর ময়মনসিংহের লোক আমরা, ময়মনসিংহ হিসেবে আমার পাশা ফুলে তো ভাই পাউরুটি হয়ে গেছিল। তাও আবার ময়মনসিংহে পাউরুটি, ঢাকায় না, ফুইলে পাশা পাউরুটি। আমি এত সৎ লোক আমার ময়মনসিংহে থাকে, আমার চেয়েও একটা বড় সৎ লোক পাওয়া গেছে, যিনি চাকরি করে, যিনি 2টা মতো জামা। আরে ভাই আমার অন্তত 4-5টা জামা আছে, সব মিলে আর কি, 2টা না ভাই, জুতা অন্তত 4-5টা আছে। ঠিক আছে, আমার চেয়ে এত সৎ লোক তিনি। আমি তো খুব প্রাউড ফিল করছিলাম যে, আমি তো ভাবি যে জামালপুর জেলার ভিতরে না, বৃহত্তর ময়মনসিংহ বিভাগে, মানে এখন তো বিভাগ, আমি সবচেয়ে সৎ লোক, এটা আমি দাবি করি, অবশ্যই দাবি করি। আমার ডিসঅনেস্টি দেখেন আপনি। হ্যাঁ, কেউ টাকা পেতে পারেন, সেটা আলাদা বিষয়, আমার ডিসঅনেস্টি দেখেন। কারো বাবার ক্ষমতা নেই, আমার ডিসঅনেস্টি দেখেন। আমার যে দুশ্মন আছে না, দুশ্মন,
আমার সবচেয়ে বড় বড় কয়েকজন দুশ্মন আছে সরিষাবাড়িতে, আমাকে যে পছন্দই করে না। আমি তাদের লিস্ট দিব আপনাকে, অন্তত 100 জন লিস্ট দিব। আমার নাম শুনলেই তারা গালি দেয়। তাদের কাছে গিয়ে বলবেন আমার ডিজনস্টি বের করে দিতে বলবেন যে একটা। আমি ভাবছি আমার চেয়েও বড় সৎলোক পাওয়া গেছে, সেটা হচ্ছে শফিকুল ইসলামের বাবা। ঠিক আছে। এখন সেই টুপির নিচ থেকে, ওই সেরা পাঞ্জাবের ভিতর থেকে, সেরা টুপির ভিতর থেকে 5 তলা বাড়ি বাড়াই করছে। আর তিনি শফিকুল ইসলামী বা কত বড় চাকরি করতেন, তার 2টা ফ্ল্যাট কই থেকে আসলো? মিস্টার শফিকুল আলম, আপনার 2টা ফ্ল্যাট কই থেকে আসলো? ওটা আপনার বাবা 5 তলা বাড়ি বানাই দিয়ে গেল। আপনার বাবার সংসারই চলতো না, এত সৎ লোক। কারণ 71 থেকে 85 সালে সরকারি লোকের বেতন কত আমরা জানি। ঠিক আছে। আমাদের দোকান ছিল সরকারি, একমাত্র ব্যাংকের ম্যানেজার ছাড়া, সরকারি বড় বড় কর্মকর্তা ছাড়া কেউ দোকানে কোনোদিনই মাস শেষে সম্পূর্ণ টাকা দিতে সাহস পেত না। এত কম বেতনে চাকরি করতো। আমার স্পষ্ট মনে আছে 80-র দশকে দেখতাম 85-90 সাল পর্যন্ত সরকারি চাকরিজীবীর কাছে মানুষ মেয়ে দিত না। কাজ জানলে ভাতে মরবে, না গায়ে থাকবে। আমাদের এলাকার একটা গল্প আছে, আমাদের একটা জুট মিল, আমাদের সরিষাবাড়ি জুট মিলের জন্য বিখ্যাত, পাটের ব্যবসার জন্য বিখ্যাত, বাংলাদেশের অন্যতম জায়গা। ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে, দ্বিতীয় ডান্ডি আমাদের সরিষাবাড়িকে বলা হয়। সেই সরিষাবাড়িতে জুট মিলে যারা চাকরি করতো তাদের কাছে মেয়ে বিয়ে দিত। জুট মিল পাটের কলে চাকরি করতো যে শ্রমিক, তার কাছে মানুষ মেয়ে বিয়ে দিত। সরকারি চাকরির কাছে মেয়ে বিয়ে দিত না। আমার জ্যাঠা সরকারি চাকরি করতো, ছোট্ট একটা চাকরি করতো। আমার 14 গোষ্ঠীর মধ্যে 2টা লোক সরকারি চাকরি করে। একটা হলো আমার জ্যাঠা, ওই জ্যাঠার ঘরে মানে আমার আরেক ওই জ্যাঠারই এক নাতি মানে আমার ভাতিজা চাকরি করে। আমাদের গোষ্ঠীর মধ্যে সরকারি চাকরি নেই। ঠিক আছে। আমরা কেউ সরকারি চাকরি করি নাই, করতে পারি নাই, আমরা বুঝি, কারণ ভাতে মারা যাবে তো। আমার জ্যাঠার অভাব ছিল, আমি দেখেছি। আমার জ্যাঠা যথেষ্ট অভাব ছিল, সরকারি চাকরি করে, কারণ তিনি তো ঘুষ খাইতে পারতেন না। কারণ আমার 14 গোষ্ঠী বোকাচোদা। এখন 2-4টা ঘুষ করে বাড়াইতে পারে, সেটা আলাদা। কিন্তু আমার বাপ, জ্যাঠা, চাচা এগুলো সব বোকাচোদা। কারো 10 টাকা জীবনে মারার মতো ক্ষমতা তাদের ছিল না। কারো 10 টাকা উল্টাপাল্টা মানে এটা ছিল না, আমি প্রাউড ফিল করি। এটা বুঝতোই না তারা, সাহসও পেত না, বুঝতেও না। যাই হোক, তো আমি দেখেছি যে মানুষ, আমার জ্যাঠার খুব হিসাব করে চলতে হইতো। আমাদের ব্যবসা ছিল, তাই আমরা ভালোভাবে চলতো। আমার জ্যাঠার জন্য কষ্ট হইতো, কিন্তু জ্যাঠা কারোর কাছে কোনো ক্লেম করতেন না কখনো। আমার জ্যাঠা, ঠিক আছে, কোনো ক্লেম ছিল না তার। তিনি খুব হিসাবী মানুষ ছিলেন। বরং আমার জ্যাঠা হিসাবী হয়েও তিনি অনেক আমাদের চেয়ে অনেক সচ্ছল হয়ে যান পরে। কারণ আমার জ্যাঠা হিসাব করে চলতো। আমার বাবা হিসাবী না, আমি আমার বাবা আর আমি বেহিসাবী লোক। যাই, সেটা অন্য বিষয়। তো এই আমার চেয়েও সৎ লোক পাওয়া গেল। তার টুপির নিচ থেকে বেরোলো 5 তলা। আর শাহিন সাহেব সেই সৎ বাবার ছেলে, তার বেরোলো 2টা ফ্ল্যাট। আর যখন ক্ষমতা থেকে চলে যাবে, মানে ইউনুস যখন পালাবে বা জেল খাটবে বা হার্ট অ্যাটাক করে মারা যাবে, তারপরে শোনা যাবে এই শফিকুল আলমের কত হাজার কোটি টাকা কোথায় রাখছে, সব বের হয়ে যাবে। যে প্রেসের আজকে তিনি কিং হয়ে আছেন না, যে ওইখানে একে হিরো বানাও, ওইখানে জিরো বানাও, শেখ হাসিনার নামে এটা বলো, রেহানার নামে এটা বলো, টিউলিপের নামে এটা বলো। একজন প্রেস সচিবের কাজ কি ওইটা? একজন আচ্ছা, আমি যদি প্রেস সচিব হই কোনো প্রধানমন্ত্রী, আমার কাজ কি কারণে বদনাম করেন? আরো কোনো কাজ আছে? আমি বুঝে উঠতে পারি না। নাইমুল ইসলাম খানের সাথে কি বেশি আকল আলা এলো যে আসছে, যে বাংলাদেশের সাংবাদিকদের পয়দা করছে, শত শত সাংবাদিক, ডজন পত্রিকা পয়দা করছে, শত শত সাংবাদিক পয়দা করছে নাইমুল ইসলাম খান। তাকে নিয়ে কত কথা। আর এই কই মানে আমাদের জামালের বলে কোন ফইতে একটা ধরে এনে প্রেস সচিব বানাইছে এই কি ইউনুস, সুদগ্রহিতা, সুদের মহাজন ইউনুস। ঠিক আছে, উড়ে এসে জোরে বসা। তো এই সমস্ত সততার গল্প করেন না, মানুষ এগুলো মার্কেটে খাবে না। আপনাকে কে জিজ্ঞেস করছিল আপনার বাবার সততার গল্প করেন? আপনার কাছে কেউ জানতে চাইছিল আপনার বাবা সৎ না সৎ, বা আপনার সৎ না কেউ জানতে চাইছিল? কেউ তো জানতে চায় নাই। আপনি ওই যে আমাদের জামালপুরের ভাষায় কথা আছে যে সাই দেয় পাঁচা মারা দিতে এসো তুমি শফিকুল আলম, ধরা খাই গেছো পোল দিয়ে, বুঝতে পারছো? আর সেই আর একটু ভদ্রভাবে বললে যে ওই যে সেইটা গুয়ে পাড়া দিছ, এখন কেমন লাগে? তোমার গু তোমার কপালে, তোমার স্যান্ডেলে গুয়ে তোমার কপালে লাগবে। বেশি উস্তাদি করতে যায়, বেশি সততা দেখাইতে যায়, নিজের ফাঁদে নিজেই বসে। এই জন্য মানে প্রকৃতির কি নিয়ম, নিজের ফাঁদে নিজেই আটকা। এই শফিকুল আলম নিজের ফাঁদে নিজেই আটকা পড়ে গেছে। যার বাপ 2 জোড়া জামা পায়জামা আর একটা স্যান্ডেল, বাড়া স্যান্ডেলের মালিক, আর সিরা টুপি পরতো। আরে বাপরে বাপ, ভাগ্যিস বলে নাই যে আমার বাপ সম্রাট আওরঙ্গজেবের মতো টুপি সেলাই করে খাইতো। ভাগ্যিস এইরকম একটা আজগুবি গল্প ছড়ায় নাই। এটাই আমাদের সৌভাগ্য। যাই হোক,
ভালো থাকেন শফিকুল আলম। আপনি আপনার বাবার সততার গল্প এইভাবে করে যান আর নিজের ফাঁদে নিজেই পড়তে থাকেন। জয় বাংলা।